জৈশ প্রধান মাসুদ আজহারের ভাইয়ের হুমকি, তারপর দিল্লিতে বিস্ফোরণ। অপারেশন সিঁদুরের বদলা নিতেই কি দিল্লিকে নিশানা পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের? শুরুতেই সেই খবর। রউফ আসগর পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই। সম্প্রতি আসগরের একটি হুমকি অডিও প্রকাশ্যে আসে। সেই ভাইরাল অডিওয়ে তার গলায় হুমকি, বলেন, আপনারা প্রতিরক্ষার জন্য যে এত খরচ করছেন তাতে কোনো লাভ হবে না। আমরা অস্ত্র নিয়ে এসেছি, দিল্লিতে পাঠানোর ব্যবস্থাও হয়ে গিয়েছে। জৈশ জঙ্গি মাসুদের ভাইয়ের এই হুমকির পর দিল্লিতে বিস্ফোরণ। তাহলে কি অপারেশন সিঁদুরের বদলা নিতে দিল্লিতে হামলা চালালো জৈশ-ই মোহাম্মদ? প্রশ্নটা উঠছে কারণ অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছিল ভারত, তার মধ্যে অন্যতম বাহাওয়ালপুর। এই বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর। ভারতের অপারেশন সিঁদুরে মৃত্যু হয় মাসুদ আজহারের বেশ কয়েকজন আত্মীয়ের। বাহাওয়ালপুরে মূলত আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ দিত জৈশ। এর বদলা নিতেই কি দিল্লিতে হামলা করলো জৈশ? গোয়েন্দাদের অনুমান, দিল্লিতে হওয়া আত্মঘাতী হামলার সঙ্গে যোগ রয়েছে ফরিদাবাদ মডিউলের। এই মডিউলের অন্যতম সদস্য শাহিন সঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শাহিন আল ফালাহ মেডিকেলের চিকিৎসক, লখনৌয়ের বাসিন্দা। জৈশের হয়ে মহিলা জঙ্গি নিয়োগ করত। শাহিনের গ্রেপ্তারিতে প্রকাশ্যে এসে পড়েছে জৈশের ষড়যন্ত্র। অনেকেই বলছেন, জৈশ ছাড়া এখন আর কোনো জঙ্গি সংগঠনই এভাবে আত্মঘাতী হামলা চালায় না। এর থেকেই স্পষ্ট, দিল্লিতে হামলার পিছনে রয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের হাত। নিউজ 18 বাংলা। দিল্লির দিলে সন্ত্রাস। যেই লালকেল্লা থেকে প্রতি স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী, সেই লালকেল্লার কাছে বিস্ফোরণ। নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া লালকেল্লার কয়েকশো মিটারের মধ্যে এই আত্মঘাতী জঙ্গি হামলা। রক্তে ভেসে গেল রাজধানীর রাজপথ। 26/11 মুম্বাইয়ে জঙ্গি হামলা, 10/11 দিল্লিতে। সোমবার সন্ধে জঙ্গি হামলায় রক্তাক্ত হলো রাজধানী। जले हुए लोग भाग रहे थे सड़क पे, मैंने ऐसा भी देखा है। और यहाँ उड़ उड़ के बंदों के हाथ पैर उड़ उड़ के यहाँ तक गिरे हैं, मार्केट तक। लोगों की लाशें पड़ी हैं, रोडों पे गाड़ियां फटी पड़ी हैं। एक शायद बस में भी आग लग गई थी यहाँ पर। एक बंदा मतलब घायल अवस्था में, मृत्यु हो गई उसकी, वो आगे गिरा। मेरी गाड़ी का शीशा तभी टूटा नहीं, शीशा टूटने का मतलब ही नहीं था। वो उछल के आया गाड़ी पे। कौन सी गाड़ी में था जो? ये नहीं पता, वो उधर से आया, जिधर ये ब्लास्ट हुआ उधर से आया उछल के। সামনে লালকেল্লা, পাশেই মেট্রো স্টেশন, কিছুটা এগোলেই চাঁদনি চক মার্কেট, জামা মসজিদ। এই চত্বরে সবসময় ভিড়। সোমবার লালকেল্লা বন্ধ থাকে, কিন্তু চাঁদনি চক বাজার থাকে খোলা। স্বাভাবিকভাবেই এই চত্বরে ভিড়ে ভিড়। এখানেই সোমবার সন্ধে বিস্ফোরণ। একের পর এক গাড়িতে আগুন, রাস্তায় ছিন্ন ভিন্ন দেহ। ये पुलिस वाला कोई नहीं था यहाँ मौके पे। 2 पुलिस वाले ब्लास्ट के बाद चौकी में से आए अंदर से, जो मौके पे आए। मेरे साथ जो बॉडी निकलवा रहे थे गाड़ी में से, गाड़ी में ऐसे डैमेज हो गई थी बॉडी, जो हमें चीर के मतलब पब्लिक की मदद से निकालनी पड़ रही थी। नीचे रोड पे से 2 लोग उठाए जो आधे हैं, शरीर में आधे, शरीर में आधे, आधे पूरे भी नहीं, आधे जो उठा के गाड़ी एम्बुलेंस में रखे।
এই সেই গাড়ি, এই গাড়িতেই বিস্ফোরণ। आज करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था, उसमें एक ये एक्सप्लोजन हुआ है। सारी एजेंसीज जो है, दिल्ली पुलिस, FSL, NIA, NSG, उनकी टीम हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है। গাড়ির নম্বর হরিয়ানা HR26CE7674। সোমবার দুপুর 3:19 নাগাদ পার্কিং লটে গাড়ি রাখা হয়। এরপর দীর্ঘ অপেক্ষা। 3 ঘন্টা পার্কিং লটেই গাড়িটি দাঁড়িয়েছিল। গাড়ির ভিতরেই ছিল আত্মঘাতী জঙ্গি। সন্ধে 6:30টার পর ধীরে ধীরে গাড়িটি বেরোয়। কিছুটা এগিয়ে সিগন্যালে দাঁড়ায় I-20। ঘড়িতে তখন সন্ধে 6:52। ভিড়ে ঠাসা এলাকা। তখনই বিকট বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। লালকেল্লার কাছে জঙ্গি হামলা, I-20 গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ। এই গাড়িটি বারবার হাত বদল হয়ে এসে পৌঁছয় উমর নবীর কাছে। সোমবার বদরপুর বর্ডার হয়ে গাড়িটি ওল্ড দিল্লিতে ঢোকে, আর তারপর লালকেল্লার কাছে ট্রাফিক সিগন্যালেই বিস্ফোরণ। রাজধানীর বুকে আতঙ্কের সন্ধে। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, রক্তাক্ত রাজপথ, দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো। এই সেই গাড়ি হুন্ডাই I-20, এতে আত্মঘাতী বিস্ফোরণ যা প্রাণ কাড়ল বহু মানুষের। হুন্ডাই I-20তে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন। এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে। বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে। এই I-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান। তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে। এই সেই এজেন্সির অফিস। অফিসের সামনে সারি দিয়ে গাড়ি, কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে। ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে। নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে। সব শেষে উমর নবী। এই উমর নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি। গাড়িটির এই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য? এটাও কি তবে নাশকতার প্ল্যানিং এরই অংশ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তদন্তে তারা জানতে পেরেছেন দিল্লি হরিয়ানার মাঝে বদরপুর বর্ডার। এই বদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে। আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি। লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় 3 ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমর নবীকে। কেন গাড়ি থেকে বেরোলো না উমর? সে কি কারো জন্য অপেক্ষা করছিল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। 3 ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে। লালকেল্লার কাছে সিগন্যালে ধীরে ধীরে দাঁড়ায়, তারপরেই বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। দিল্লি বিস্ফোরণে নিহত 12। বিস্ফোরণের তদন্তে NIA। গতকালই বিস্ফোরণ স্থলের নমুনা সংগ্রহ। আজও ঘটনাস্থলে তদন্তকারীরা। तो हम इस वक्त उस जगह पर मौजूद है जहां पर ब्लास्ट कल हुआ था। देखिए मैं आपको तस्वीरें दिखा रही हूँ। ये देखिए यहीं पर ब्लास्ट हुआ था। फॉरेंसिक टीम आप मेरे पीछे देख सकते हैं। ये देखिए वो फॉरेंसिक टीम आपको नजर आएगी। ये देखिए फॉरेंसिक टीम जो सभी साक्ष्यों को यहाँ पर खंगाल रही है, क्योंकि जैसा गृहमंत्री की ओर से कहा गया कि जरूरी है कि हर एक एंगल से जांच की जाए। जो व्हाइट कोट में आपको लोग दिखाई दे रहे हैं, ये फॉरेंसिक टीम से जुड़े हुए लोग हैं जो सभी साक्ष्यों को वहां से इकट्ठा कर रहे हैं। उसके बाद क्या हुआ, कैसे हुआ, देखिए कैमरामैन भी वहां पर है, जो फॉरेंसिक टीम के कैमरामैन होते हैं, जो वहां पर सभी फोटोज को कैप्चर करेंगे। तो ये देखिए तस्वीरें आप देखिए, यहाँ पर ये वो जगह है, यही वो जगह है जहाँ पर पूरा का पूरा कल ब्लास्ट हुआ था। भागीरथ मार्केट इसी के ठीक सामने यहाँ पर ब्लास्ट हुआ। ये मेट्रो स्टेशन है। यही टीम है जो यहाँ पर पहुंची है, जो सभी साक्ष्यों को खंगालने का काम कर रही है। तो यहाँ हमारी मौजूदगी न्यूज 18 इंडिया पर एक्सक्लूसिव तस्वीरें हमने आपको दिखाई। দিল্লি বিস্ফোরণে ডাক্তাররাই জঙ্গি।
দেখুন, এই তত্ত্ব বারবার সামনে আসছে কারণ আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি উমর নবীর মৃত্যুর পর এই জঙ্গি উমর নবী পেশায় চিকিৎসক। বিস্ফোরণের পর জালে 2 চিকিৎসক, ধৃত সাজ্জাদ এবং শাহিন সৈয়দ, দুজনেই চিকিৎসক। জঙ্গি মডিউলে আগেই গ্রেফতার এই 2 চিকিৎসক। তাহলে কি এদেরই কোনো যোগ? মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, একেবারে দেখো, যে মডিউল সামনে আসছে এবং যাদের যাদের ইনভলভমেন্ট এই গোটা ফরিদাবাদ মডিউলের সঙ্গে পাওয়া যাচ্ছে, তারা কিন্তু তাদের অধিকাংশই কিন্তু চিকিৎসক বা চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। ফলে যে চিকিৎসক যেটা রয়েছে সেই অ্যাসোসিয়েশনটা কিন্তু এখন কার্যত স্পষ্ট। ফলে যারা একটা সময় মানুষকে প্রাণে বাঁচানোর ওত দিয়েছিলেন তারাই এবার মৃত্যুর পরোয়ানা হচ্ছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এই হোয়াইট কলার জঙ্গি যোগ দিল্লি নাশকতায়, এবার শিক্ষিতদের মগজ ধোলায় জৈশের। দিল্লি হামলায় একের পর এক চিকিৎসক যোগ সামনে আসছে। সন্দেহ এড়াতেই কি চিকিৎসকরাই বড়ে হচ্ছে? জীবন বাঁচানো চিকিৎসকরাই আজ মৃত্যুদূত। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, এইসব ক্ষেত্রে এই ধরনের উর্বর মস্তিষ্ক, যারা একেবারে উর্বর ব্রেন যাদের বলা যায়, চিকিৎসক, তারা প্রথম সারির আর কি জনগণ, তাদেরকে এখন মৃত্যু দূত হিসেবেই কি ব্যবহার করছে এই সব জঙ্গি সংগঠনগুলো? একেবারে দেখো, জয়েশের যে নতুন যে মডিউল যেটা সামনে আছে তাতে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে একেবারে হোয়াইট কলার। এবং এর আগেও কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের ক্ষেত্রেই তাদের অ্যাক্টিভ যারা টেররিস্ট হিসেবে অনেক ইঞ্জিনিয়ার এবং উর্বর মস্তিষ্কের জঙ্গিদেরকে দেখা গিয়েছে। কিন্তু চিকিৎসক তারা কখনো জঙ্গি হামলায় তারা অ্যাক্টিভলি পার্ট নিয়েছেন সেটা দেখা যায়নি। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে জয়েশ তাদের ব্রেনকেই ব্যবহার করছে যাতে নজর এড়ানো যায় এবং তাদের নিজেদের যে মানসেজ রয়েছে সেটা পুরো করা যায়। বেশ, লালকেল্লার সামনে বিস্ফোরণ, মৃত্যুর ঘটনা, আহত পার্কিং লটের কর্মী জয়বীর, দিল্লির হাসপাতালে ভর্তি। लाल किले पर पार्किंग लगाते हैं 2 नंबर गेट पे। गिन को ये नहीं पता चला मैं कहाँ हूँ कहाँ नहीं। एकदम किसको धमाका हुआ, एकदम गिन को जे पता चला हम साथ वाला गिर गया। इसके बाद पता नहीं कहाँ चोट लगी कि कहाँ। वो कहता मुझे कुछ पता ही नहीं है जो हुआ उसको, तो गिर गया हुआ तो उसको साथ वाले ले गया, बाद छोटा टाके लगे। हाँ अभी ठीक है, चल फिर रहे हल्का फेस, लेकिन फटा हुआ थोड़ा सा मजबूत टाइप के लोग हैं इसलिए बच गया। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে লোকনায়ক হাসপাতাল বা এলএনজিপি হাসপাতাল। বিস্ফোরণের পরে আহতদেরকে এই হাসপাতালের ভেতরে নিয়ে আসা হয়েছিল এবং এই মুহূর্তে হাসপাতাল সূত্রে যেটা জানানো হচ্ছে 30 জন আহত এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং এর মধ্যে স্থানীয় বাসিন্দারা তো রয়েছেন, তার পাশাপাশি এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা কাজের খুঁজতে বা কাজ পেতে ভিন রাজ্য থেকে এখানে এসেছিলেন এবং তারা ছোটখাটো কাজ করছিলেন। সেরকমই জয়বীর বলে এক ব্যক্তির পরিজনের সাথে আমরা কথা বললাম। তিনি কাজ করতেন সিকিউরিটির, একেবারে নিরাপত্তার সামলানোর এবং পার্কিং সামলানোর কাজ করতেন। সেখানে ব্লাস্ট এবং তার জেরে গুরুতর আহত এই মুহূর্তে তিনি সহ মোট 30 জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে এবং এখনো পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় অন্তত পক্ষে 12 জন আহতের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। ক্যামেরা পার্সন সুব্রত জানার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। দিল্লিতে বিস্ফোরণে 12 জনের মৃত্যু, চারপাশে ছড়িয়ে রয়েছে বিস্ফোরণের অভিঘাতের চিহ্ন। হামলাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে জৈন মন্দির, জৈন মন্দিরের সামনে অভিঘাতের চিহ্ন স্পষ্ট। आप लोग यहाँ के स्टाफ है? कल ब्लास्ट जब हुआ था तब यहाँ पे थे आप लोग? यहाँ थे। थोड़ा बताएंगे क्या हुआ था? मंदिर पे भी गिरे थे हमारे, अच्छा, छत पे। अच्छा, उधर बर्ड हॉस्पिटल है, बर्ड हॉस्पिटल के ऊपर भी मांस के टुकड़े थे और गाड़ी के पार्ट्स थे। अच्छा, क्या मतलब कल जब ब्लास्ट हुआ फिर उसके बाद क्या हुआ? हम बैठे हुए थे। अच्छा, फिर एकदम से धमाके की आवाज आई, पहले तो हम खूब डर के भागने लगे। अच्छा, फिर थोड़ा देखा कि इधर पब्लिक इधर भाग रही है, उधर से धमाका आया है। अच्छा, बहुत बड़ा ब्लास्ट था मतलब। अच्छा, तो उसके तुरंत बाद ही
देखा तो यहाँ पर भी मांस के टुकड़े, उधर गाड़ी के पार्ट्स थे। छत पे तो हम रात को गए नहीं, आज सुबह गए थे छत पे, तो ऊपर भी छत पे टुकड़े थे मांस के, बॉडी के मांस के टुकड़े थे। वो आके फॉरेंसिक वाले लेके गए? वो आके सवेरे लेके गए, कुछ रात को लेके तो कुछ सुबह लेके। अच्छा अच्छा, क्या हाथ भी थी या फिर बस बॉडी के पार्ट्स थे, दिखे थे? क्या क्या था? इतना तो मुंह है, पूरा कान दिख रहा है उसमें। প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ অভিজ্ঞতা। গৌরীশঙ্কর মন্দির কাছেই সেখানে বিস্ফোরণের শব্দে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। বিস্ফোরণের ৪৫ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ। বিস্ফোরণের সময় মন্দির ভিড়ে ঠাসা। ब्लास्ट इतना जबरदस्त था कि मंदिर के झूमर तक सारे हिल गए। इसके बाद किसी को ये नहीं पता चला इन्हें सिलेंडर फटाया क्या। 45 मिनट तक कोई पुलिस नहीं थी, कुछ नहीं था। जब न्यूज आने लगी है, जब थोड़ा लोगों को आइडिया हुआ, लेकिन इसमें बहुत बंदा हुआ। इस समय इतनी भगदड़ हुई, सब ना बैग छोड़ के सब भाग गए थे, सब इधर की तरफ भागे कि जो चांदनी चौक जो मेट्रो स्टेशन है उधर की तरफ भागे, हम निकले। काफी तादाद में डेथ हुई है। शासन प्रशासन ने उसको छुपा दिया, एम्बुलेंस तक नहीं थी यहाँ पर। बोडियां रोड पे पड़ी थी, जिस समय ऐसी गिरी बॉडी, यहाँ की जो गर्दन गिरी है ऐसा लगा फुटबॉल गिरी है। 8 बजे जब धमाका हुआ तब मंदिर डगडगा उठी, पूरा मंदिर। हाँ, कुछ लोग जान बचाए, कुछ लोग जान गंवाए। भीड़ जबरदस्त थी। तो आप लोग उस तरफ जाने की कोशिश की, लेकिन वहां जाने की हिम्मत नहीं पड़ी जाने की। ये कितना दर्दनाक था। রাজধানীর হাই সিকিউরিটি জোন, সেই এলাকায় বিস্ফোরক গাড়িতে নিয়ে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা অপেক্ষা করলো আত্মঘাতী জঙ্গি। তারপর ট্রাফিক সিগন্যালের কাছে গিয়েই বিস্ফোরণ। এতেই প্রশ্ন উঠছে, রাজধানীতে তাহলে নজরদারি কোথায়? কোথায় পুলিশ? কোথায় গোয়েন্দা? লালকেল্লা। প্রতিবার স্বাধীনতা দিবসে এই লালকেল্লা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভারতের গৌরবের প্রতীক, হাই সিকিউরিটি এলাকা, সেই লালকেল্লার কাছেই জঙ্গি হামলা, গাড়িতে বিস্ফোরণ, অনেকের মৃত্যু। রেড কালারের যে গম্বুজটি ছোট মতো দেখতে পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু লালকেল্লার এন্ট্রি শুরু হচ্ছে এবং ফলে বুঝতেই পারছেন যে লালকেল্লার মূল যে লালকেল্লা রয়েছে সেখান থেকে বিস্ফোরণ স্থলের দূরত্ব মাত্র কয়েকশো মিটারের। 24 ঘন্টা নজরদারি, সেই এলাকাতেই জঙ্গি হামলা। এটা কিভাবে ঘটলো? তাহলে কোথায় রাজধানীর নিরাপত্তা? প্রশ্ন তুলছেন অনেকেই। প্ল্যান এবং অ্যাকশন যেটা কি হবে সেটা কিন্তু অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে এটা ওরা চেষ্টা করছিল, এবং সেই জায়গাটায় যখন হলো তাদের কিন্তু ইমিডিয়েটলি সতর্ক হওয়ার কথা ছিল। সিসিটিভি থাকে তাহলে দেখা যাবে এই পার্টিকুলার গাড়িটা ধীরে ধীরে চলছিল। ইমিডিয়েটলি ওয়াই দ্য পুলিশ এখানে যেটা ছিল, ওয়াই দে হ্যাভ নট গন টু দেম যে তুমি এই ভিড়ের মধ্যে এত রাস্তা স্লো গাড়ি চালাচ্ছ কেন। সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় 3000 কেজির বিস্ফোরক উদ্ধার হয়। সেদিনই সন্ধ্যায় দিল্লিতে জঙ্গি হামলা। অনেকেরই দাবি এটা তো গোয়েন্দা ব্যর্থতা। ওরা কিন্তু ইনপুট আগের থেকে আসছে, সেই ইনপুটগুলো প্রবাবলি কোলেট হচ্ছে না কিংবা অ্যানালিসিস হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, দেখলেঙ্গে ইয়ার। এই যে অ্যাটিচিউডটা, সেই অ্যাটিচিউডটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি করছে তা নয়, এই অ্যাটিচিউডটা কিন্তু আরও কিছু করছে। সেটা হচ্ছে যে আমাদের কমপ্লাসেন্সিটাকে আরো বেশি বের করে দিচ্ছে। যতগুলো ক্যামেরা আমরা দিয়ে রেখেছি তার ফাইন্ডিংসটা কি? সেটা কি কেউ আগের থেকে করে দিয়েছিল, কাট অফ করে, মানে লাইন কেটে দিয়েছিল? তার অর্থ কি? যদি কেটে দিয়ে থাকে তার অর্থ যে দে আর অলরেডি প্ল্যান্ড অ্যান্ড দ্য এক্সিকিউশন অফ দ্য সিরিয়াস ইনসিডেন্ট। এটা হলো সারপ্রাইজ এলিমেন্ট, এটা আমরা জানি না। মানে স্পেসিফিক ইন্টেলিজেন্স হলে তো ওটা হয়ে যেত, যে অনেক সময় স্পেসিফিক ইনপুট পাওয়া যায় যে এরকম জায়গায় এরকম সময় একটা ব্লাস্ট হবে, তো তখন ওখানে একটা রিয়াকশন হয়। কিন্তু এখানে ওরকম একটা রিয়াকশন হয়তো হতে পারতো না, বাট হ্যাঁ, যখন বর্ডার ক্রস করছে বদরপুর থেকে, তখন যদি একটা চেকিং হতো তাহলে হয়তো এটা ওখানেই ধরা পড়ে যেত। সোমবার হামলার আগে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা দাঁড়িয়েছিল i-20 গাড়িটি।
গাড়িতেই বসেছিল আত্মঘাতী জঙ্গি উমার নবী। একবারের জন্য গাড়ি থেকে বেরোয়নি। এমন হাই সিকিউরিটি এলাকায় একটা গাড়ি 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, অথচ কারো নজরে পড়ল না। এটা কিভাবে সম্ভব? কোথায় ছিল পুলিশ? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? তদন্তকারীদের সন্দেহ সেই উমর মোহাম্মদ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে হয়তো এসেছিল এবং আসার পর এই পার্কিংয়ে প্রায় 3 ঘন্টারও বেশি সময়, 6:30টারও বেশি সময় পর্যন্ত ভেতরে থাকে। যেটা প্রশ্ন দুটো, এক, লালকেল্লা বন্ধ থাকার পরেও কেন লালকেল্লার এই পার্কিং খোলা ছিল? হয়তো কেউ জিজ্ঞেস করতে পারতো যে তুমি 3 ঘন্টা থেকে বসে আছো, আজকে তো লালকেল্লা বন্ধ, কি ব্যাপার? এখন এই জিনিসটা যদি ওখানে যারা আছে সিকিউরিটিতে তাদের মাথায় ঢোকানো হয় তা নিশ্চয়ই এটাও করা যাবে। বিস্ফোরক নিয়ে সীমানা পেরিয়ে দিল্লিতে ঢুকলো গাড়ি, লালকেল্লার কাছে 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, তারপর অত্যন্ত জনবহুল একটি রাস্তায় বিস্ফোরণ ঘটালো। এই একটি বিস্ফোরণ জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। হামলার আগাম তথ্য কেন পেলেন না গোয়েন্দারা? গাড়িতে বিস্ফোরক নিয়ে রাজধানীতে কিভাবে ঢুকে পড়ল একজন জঙ্গি? দিল্লি থেকে হরিয়ানার ফরিদাবাদের দূরত্ব 60 কিলোমিটারের কাছাকাছি। রাজধানী লাগোয়া এই ফরিদাবাদে প্রায় 3000 কেজির বিস্ফোরকই বা এলো কোথা থেকে? হরিয়ানাতে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেও দিল্লির নিরাপত্তায় কেন ঢিলেমি? নানা মহল থেকে উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা। বারবার দিল্লিতে বিস্ফোরণ, আপনাদের দেখাই সেই টাইমলাইন। 26শে জুলাই 1998 ইন্টারস্টেট বাস টার্মিনালে কাশ্মীরি গেটে বিস্ফোরণ। টার্গেট দিল্লি, তার আবারও প্রমাণ 2000 সাল 18 জুন লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা। রাজধানীকে টার্গেট করা হয়েছিল সেদিনও। 2005-22 মে দিল্লিতে 2টি সিনেমা হলে পরপর বিস্ফোরণ হয়। 29শে অক্টোবর 2005 পাহাড়গঞ্জ মার্কেট জনবহুল এলাকা সরোজিনী নগরে বিস্ফোরণ। 14ই এপ্রিল 2006 জামা মসজিদ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। 2008 13ই সেপ্টেম্বর গ্রেটার কৈলাসে এম ব্লক মার্কেটে বিস্ফোরণ, করোলবাগে গফফর মার্কেটে বিস্ফোরণ, কনট প্লেসে বিস্ফোরণ। 27শে সেপ্টেম্বর 2008 কুতুব মিনারের কাছে মেহরাউলি ফুলের বাজারে বিস্ফোরণ। আর 2011 25শে মে দিল্লি হাইকোর্টের বাইরের পার্কিং জোনে বিস্ফোরণ। দেশের রাজধানী রক্তাক্ত, আত্মঘাতী জঙ্গি হামলা, গাড়ি বিস্ফোরণে অনেকের মৃত্যু। আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। সোমবার সন্ধে লালকেল্লার কাছে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়ি বিস্ফোরণ, এতে মৃত্যু হয়েছে অনেকের, আহত একাধিক। এতে দেশের রাজধানীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণে একাধিক মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় স্তম্ভিত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা, আহতদের সুস্থতা কামনা করি। রাজধানীর বুকে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেল, এটা ভাবতেই অবাক লাগছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের দায়িত্বে আইন শৃঙ্খলা। সোমবার বিপুল বিস্ফোরক উদ্ধার হয় হরিয়ানার ফরিদাবাদ থেকে। তারপরেই এই ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। রাজধানী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছে কংগ্রেসও। जो चिंता और भय का माहौल पूरे देश में उपज रहा है, अब ये ब्लास्ट क्या था, किसने कराया, एक्चुअली क्या है, ये जब तक सरकार ये हमें नहीं बताती तब तक इस पर कोई टिप्पणी करना वाजिब नहीं होगा। बहरहाल एक भय का माहौल है, देश की राजधानी में है। देश की राजधानी में यूं इस तरह से ब्लास्ट होना अपने आप में बहुत सवालों को जन्म देता। दिल्ली में हमारे राजधानी जो सुरक्षित नहीं है, इसका जवाब ये 56 इंची को देना पड़ेगा और इसमें हमको कोई राजनीति नहीं करना है। हमारा सवाल है कि आज देश असुरक्षित है और केंद्र की सरकार इसके लिए जवाबदार। যারা দায়িত্বে রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ। পার্টির পক্ষ থেকে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই।
দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা, আমাদের দেশের বর্ডার, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে। যখন ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে? যদি সেই সময়কার বোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয়, তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো, এত বোম বিস্ফোরণ হতো। তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলা? নিউজ 18 বাংলা। 3 বছর 3 মাস তারপর জেল থেকে মুক্তি, জামিনে ছাড়া পেয়ে নাকতলার বাড়িতে ফেরা, হাসপাতাল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের চোখে জল। আপনার বুড়ি কমানিতে একটু হাতটা ইয়ে হয়েছে। চোখো পার্থ চট্টোপাধ্যায়ের পোষ্য, প্রায় 3.5 বছর বাড়ি ফিরে পোষ্যর সঙ্গে পার্থ। এখন আর চেয়ার নেই এখানে। পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 3.5 বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন। এপ্রিল থেকে ভর্তি ছিলেন হাসপাতালে, মঙ্গলবার সেখান থেকে নাকতলার বাড়িতে ফেরা। হাসপাতাল থেকে বেরিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের চোখে জল। হাসপাতাল থেকে নাকতলার বাড়ি, বিজয় কেতনে পার্থবরণ। আপনার বুড়ি কমানিতে একটু হাতটা ইয়ে হয়েছে। খুবই আনন্দ। 3.5 বছর ছিল না, আমাদের খুব কষ্ট হয়েছে এবং কষ্টেই ছিলাম, এবং উনি ফিরে এসেছে, আমাদের খুবই আনন্দ পাড়ার। 2022 সালের 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। নাকতলার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকের পরে গ্রুপ সি, গ্রুপ ডির মতো নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়ায়। ইডির পর তাকে সিবিআই গ্রেপ্তার করে। গত কয়েক মাসে 3টি মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান পার্থ। গ্রুপ সির মামলায় পার্থকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। সোমবার তাঁর চূড়ান্ত জামিন মঞ্জুর করে সিবিআই এর বিশেষ আদালত। প্রায় 3.5 বছর পর মঙ্গলবার জেল মুক্তি। শারীরিক সমস্যার কারণে গত এপ্রিল থেকে হাসপাতালে ছিলেন পার্থ। মঙ্গলবার সেই হাসপাতাল থেকেই তিনি নাকতলার বাড়িতে ফেরেন। আইনগত দিক থেকে যা যা পদক্ষেপ আমরা করে আসছিলাম বা ভবিষ্যতে যা যা আছে আমরা সবই করব, সেগুলো সবই আমরা ফেস করব এবং আমরা অ্যাটেন্ড করব। চিকিৎসকরা একটা সাময়িক বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং কিছু ওষুধপত্র যেগুলো টাইমলি যেগুলো নিতে বলেছেন সেগুলো দিয়েছেন। ডিসচার্জ সার্টিফিকেটে সব মেনশন করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি। এদিন সকালে তাঁর নামে ঠাকুরপুকুরে পোস্টার পড়ে। নাকতলায় বাড়ির সামনে সকাল থেকেই ছিল তৃণমূল কর্মী এবং প্রতিবেশীদের ভিড়। বাড়ি ফিরে কর্মীদের উদ্দেশ্যে বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেন, আইনের জয় হয়েছে, একদিন সত্যের জয় হবে। আইনের প্রতি আমার আস্থা আছে। বেহালার মানুষের কাছে আমি দায়বদ্ধ। তারা আমার সততা নিয়ে কখনো প্রশ্ন তোলেননি। আমি তাদের কাছেই বিচার চাইব। নিউজ 18 বাংলা।
সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত দুজনের কল লিস্ট থেকে মিলেছে বিডিওর ফোন নাম্বার। একাধিকবার ফোনে তারা কথা বলেন বিডিওর সঙ্গে। জেরা ধৃতরা স্বীকার করেছেন সোনা ব্যবসায়ীকে মারধরের পরে তার মৃত্যু হয়। তারপরে বিডিওর উপস্থিতিতেই দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। নিউ টাউনের যাত্রাগাছি। গত 30 অক্টোবর এখান থেকে সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ দায়ের করে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় গত শনিবার দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি। তদন্তকারীদের দাবি, ধৃতদের কল লিস্টে বিডিওর ফোন নাম্বার পাওয়া গিয়েছে। একাধিকবার তারা বিডিওর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। এবার বিডিওর কল লিস্টে নজর তদন্তকারীদের। সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গত শনিবার যে দুজনকে গ্রেফতার করা হয় তাদের একজন বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, আরেকজন বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার বলে পরিচিত তুফান থাপা। দুজনেরই ফোনে মিলেছে রাজগঞ্জের বিডিওর নাম্বার। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে 28 অক্টোবর বিডিওর নির্দেশেই সোনা ব্যবসায়ীকে নিউ টাউনের বহুতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারধর করা হয়। বিডিও নিজেও সোনা ব্যবসায়ীকে মারধর করেন। মারধরের জেরে মারা যান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা। পুলিশের দাবি, ধৃতরা স্বীকার করেছেন যে বিডিওর নীলবাতি লাগানো গাড়িতেই দেহ নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছেন যাত্রাগাছিতে দেহ ফেলার সময় সেখানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার রাজগঞ্জের অফিসে তাকে দেখা যায়নি। মঙ্গলবার তিনি অফিসে যান। নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও বিপাকে পড়ে বারবার খেলছেন রাজবংশী দাস। আর এতেই ক্ষুব্ধ রাজবংশীদেরই অনেকে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়, রাজবংশীদেরকে উঠতে দেওয়া হয়। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। বিপাকে পড়ে বারবার খেলছেন রাজবংশী দাস। এতে রাজবংশীদের অনেকেই ক্ষুব্ধ। যে উনি নিজেকে নির্দোষ প্রমাণিত করুন, না হলে যেন যদি দোষী প্রমাণিত হয় তখন যেন রাজবংশী পরিচয়টা না দেয়, কারণ চোরের কোনো জাত হয় না। যদি খারাপ মানুষ হয় সেটা সে রাজবংশীরও কলঙ্ক। প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও, তার নানা রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বলে আমরা দেখেছি আর কি। রাজবংশী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি বলবো আর কি, শুধু রাজবংশী বললে তো হবে না, নিজেকেও সাবধানে কাজ করতে হবে, সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। 28 অক্টোবর দুপুর দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তুলে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় খুনের অভিযোগ করে নিহতের পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিডিওর মুখে বারবারই ষড়যন্ত্রের তত্ত্ব এবং রাজবংশী দাস খেলার চেষ্টা। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম। তখন থেকে আমার পিছনে লেগেছিল, আজও লেগবে। আমি আগামী দিনের একটা কথা বলেছিলাম আপনাদেরকে, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে।
প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়, রাজবংশীদেরকে উঠতে দেওয়া হয় না। বারবার রাজবংশী দাস খুনে অভিযুক্ত বিডিওর, এতে বেজায় ক্ষুব্ধ রাজবংশীদের অনেকেই। যে উনি নিজেকে নির্দোষ প্রমাণিত করুন, না হলে যেন যদি দোষী প্রমাণিত হয় তখন যেন রাজবংশী পরিচয়টা না দেয়, কারণ চোরের কোনো জাত হয় না। যদি খারাপ মানুষ হয় সেটা সে রাজবংশীরও কলঙ্ক। প্রশান্ত বর্মন রাজবংশের ভিডিও তার নানা রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বলে আমরা দেখেছি আর কি। রাজবংশী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি বলবো আর কি, শুধু রাজবংশী বললে তো হবে না, নিজেকেও সাবধানে কাজ করতে হবে, সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। যেহেতু প্রশাসনের একটা ভালো জায়গায় আছেন, তবে যে ঘটনাটা শুনেছি, তো একজন বিডিওর পক্ষে এই কাজটা কতটুকু করা সম্ভব আমি বলতে পারবো না, তবে যুক্ত থাকলে নিশ্চয় তার শাস্তি পাওয়া উচিত আর কি। কোথায় কোথায় রাজবংশী কথাটাকে ব্যবহার করা উত্তরবঙ্গের রাজবংশী সমাজ অত্যন্ত ভাবে নিন্দা জানায়, ধিক্কার জানায়। একজন বিডিও আধিকারিক হিসাবে শুধু রাজবংশী নয়, সেই ব্লকের সমস্ত স্তরের নাগরিকের সরকারের যে পরিষেবা প্রদানের ব্যবস্থা করার দায়িত্ব বিডিওকে। কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রশান্ত বর্মনের বিশেষ করে পিছিয়ে পড়া দুস্থ মেধাবী ছাত্র ছাত্রী গরিব মানুষের কল্যাণে তার নির্দিষ্ট কিন্তু কাজের কোনো উদাহরণ এখন চোখে পড়েনি। নিউজ 18 বাংলা। 2023-এর বিএলএ গাইডলাইনে বদল কমিশনের। নয়া বিএলএ গাইডলাইনে পক্ষপাতিত্বের অভিযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করছে তৃণমূল। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, আগের যে নিয়ম বা গাইডলাইন ছিল সেখানে উল্লেখিত ছিল যিনি বিএলএ হবেন তিনি ওই বিধানসভার ওই বুথেরই তাকে ভোটার হতে হবে এবং সেখানকার বাসিন্দা হতে হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন যে বিএলএ গাইডলাইন বা নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে তিনি ওই বিধানসভা কেন্দ্রের ভোটার হলেই হবে এবং এটা নিয়ে প্রবল আপত্তি জানাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য হচ্ছে যেহেতু বিরোধী দল বিশেষ করে বিজেপি তাদের বিএলএ হওয়ার মতো কর্মী নেই, সেই কারণেই বদল ঘটানো হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অন্য বুথের লোক যদি বাইরে থেকে এখানে আসেন তাহলে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা। এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং এই বিষয় নিয়ে তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানাতে চলেছেন যে কেন এই ধরনের সিদ্ধান্তকে বদল করা হলো। বেশ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করছে তৃণমূল। বিজেপি এবং বিরোধীদের সুবিধা করে দিতে ভয়ঙ্কর খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল বিএলএ 2 যারা হবেন তারা সেই বুথের বা সেই পার্টির হতে হবে। এখন নির্বাচন কমিশন বলছে যে বিএলএ 2 যদি কোনো পার্টে না পাওয়া যায় অন্য জায়গা থেকে বিএলএ 2 আনা যাবে। এর মানে কি? যেহেতু লোক পাচ্ছেন অর্ধেক বুথে, সেই জন্য নির্বাচন কমিশন বিজেপির কথায় বিজেপির স্বার্থে বলছে অন্য বুথের লোক এখন যদি বিএলএ 2 না পাওয়া যায় তাহলে অন্য বাইরের লোককে এনে অন্য বুথের লোককে এনে বিএলএ 2 করা যেতে পারে। তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতা করছে। বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। দেবজিৎ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। বিএলএ 2 নিয়ে নির্বাচন কমিশনের যে ডিসিশন, যে নির্দিষ্ট সংশ্লিষ্ট পার্টের না হলে যে কোনো জায়গা থেকে আনা যাবে, এটাকে তো তৃণমূল বলছে পক্ষপাত। দিল্লিতে ওনাদের পার্টি অফিস আছে, সেই পার্টি অফিস বা ওনাদের কিছু সাংসদ এখনো পর্যন্ত আছেন, তাদের বাড়ি আছে সেখানে। তিলক মার্গ বলে একটা রাস্তা আছে নয়াদিল্লি 1, ওই রাস্তার উপরে সুপ্রিম কোর্ট বলে একটা বড় বাড়ি আছে। তা ওনারা এই আপনাদের কাছে বিবৃতি না দিয়ে ওখানে কেন চলে যাচ্ছেন না? এত অন্যায় হচ্ছে, এত অন্যায় হচ্ছে, ভয়ঙ্কর খেলা খেলছে শুনলাম তো, গলা কাঁপিয়ে কাঁপিয়ে বললেন। খেলা হবে স্লোগান তো ওনারা দিয়েছিলেন, এবারে ওনারা চলে যাচ্ছেন না কেন? সুপ্রিম কোর্টে খেলতে চলে যান। এত আইনের জাহাজ, এত আইন বোঝেন, বড় বড় সব উকিল বাবুরা রয়েছেন, দরকার হলে পয়সা দিয়ে জনগণের ট্যাক্সের পয়সায় যারা চাকরি গিয়েছিল তাদের চাকরি আরো ভালো করে যাওয়ার জন্য উকিল রেখেছিলেন। এত বড় দুর্ঘটনা ঘটছে, ইলেকশন কমিশন করছেন, ওনারা যাচ্ছেন কেন? কেন যাচ্ছেন না? চলে যেতে বলুন।
ওকে। একুশের মতো 26-এও বাংলা জিততে ভিন রাজ্যের নেতাদের দক্ষতার উপরে ভরসা রাখছে বিজেপি। ভিন রাজ্য থেকে আসছেন 12 জন পর্যবেক্ষক। 26-এ বাংলা জিততে 21-এর মডেলেই ভরসা রাখছে বিজেপি। এবারেও বিধানসভা ভোটের আগে পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। পশ্চিমবঙ্গে 12 জন পর্যবেক্ষক আসছেন ভিন রাজ্য থেকে। পশ্চিমবঙ্গকে 12টি জোনে ভাগ করে এক একটি জোনের দায়িত্ব দেওয়া হবে তাঁদের। প্রতিটি জোনের অধীনে থাকবে 7 থেকে 8টি করে লোকসভা কেন্দ্র। এই জোনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরি করবেন ভিন রাজ্য থেকে আসা পর্যবেক্ষকরা। সেই রিপোর্ট যাবে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে। এই 12 জন পর্যবেক্ষকের মধ্যে 8 জন সম্প্রতি কলকাতায় বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে 2021-এও বাংলায় জিততে ভিন রাজ্য থেকে পর্যবেক্ষক এনেছিল বিজেপি। যেমন সুনীল দেওধরকে দেওয়া হয়েছিল মেদিনীপুর জোনের দায়িত্বে, বিনোদ সোনকারকে রাঢ়বঙ্গের, বিনোদ তাওড়েকে নবদ্বীপের। বিজেপির এই মডেলকে ভোটের ময়দানে বিজেপির বিরুদ্ধেই অস্ত্র করে তৃণমূল। ভিন রাজ্য থেকে নেতা আনায় বিজেপিকে বহিরাগতদের পার্টি বলে প্রচার করে রাজ্যের শাসক দল। পাল্টা তারা স্লোগান তোলে, বাংলা নিজের মেয়েকে চায়। 21-এর ভোটের ফল বেরোতে দেখা যায় তৃণমূল একাই 200 পার। বিধানসভা ভোটের পদ্মের পরাজয়ের পর ভিন রাজ্যের এই নেতাদের কটাক্ষ করে তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, দলের কিছু নেতৃস্থানীয় লোক কামিনী কাঞ্চনে গা ভাসিয়েছিলেন। আবারও বাংলার ভোটে বিজেপির ভরসা ভিন রাজ্যের পর্যবেক্ষকরা। 21-এর নির্বাচন আর 24-এর নির্বাচন দুটোকে এক চোখে দেখলে হবে না। 21-এর নির্বাচনে বিজেপির দায়িত্বে যারা ছিল, প্রধানত কৈলাস বিজয়বর্গীয়, তারা বিজেপির পায়ে কুড়ুল মেরেছিল। 24 সালে যারা বিজেপির দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা একটা উত্তরণ ঘটিয়েছিলেন। ত্রিপুরায় নির্বাচনটা আমি নেপথ্যে দাঁড়িয়ে দেখেছিলাম এবং ত্রিপুরায় বিজেপির যে বিপুল সাফল্য এসেছিল সেটা এসেছিল প্রধানত সুনীল দেওধর বলে একজন মহারাষ্ট্রীয় নেতা। সে দিল্লি থেকেই তাকে পাঠানো হয়েছিল, তার চেষ্টা এসেছিল আর কি। অতএব দিল্লির নেতারা আসলে ভালোই হবে, খারাপ হবে না। বাংলার ভোট বৈতরণী পার হতে ভিন রাজ্যের বিজেপি নেতাদের দক্ষতার উপরেই ভরসা রাখছে বঙ্গ বিজেপি। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা স্কুল পরিচালন কমিটির সভাপতির সামনে। সভাপতির পায়ে পড়ছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। জলপাইগুড়ির স্কুলে চাঞ্চল্যকর ফুটেজ। স্কুল পরিচালন কমিটির সভাপতি, যিনি একজন তৃণমূল কাউন্সিলর, তিনি সিসি ক্যামেরার ফুটেজের সত্যতা মানতে নারাজ। তার দাবি, এআই করে তাকে দেখানো হচ্ছে। স্কুলে কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা। সামনে বসে স্কুল পরিচালন কমিটির সভাপতি, যিনি ওই এলাকার তৃণমূল কাউন্সিলর। স্কুল পরিচালন কমিটির সভাপতির পা ধরছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির 8 নম্বর ওয়ার্ডের সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের প্রধান শিক্ষিকার অফিস ঘরের। প্রধান শিক্ষিকার কান ধরে উঠবোস আর সহকারী প্রধান শিক্ষিকার পায়ে পড়া। পায়ে পড়লেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। কিন্তু কেন? দুই শিক্ষিকার দাবি, স্কুলে পড়ুয়ার ভর্তি নেওয়া শেষ হয়ে গিয়েছে গত বছর ডিসেম্বর মাসে। অভিযোগ, তারপরে আরো 125 জন পড়ুয়াকে ভর্তি করাতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল। চাপ দিচ্ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ, অতিরিক্ত পড়ুয়া ভর্তি না নেওয়ায় হুমকি দেওয়া হয়। তাই শেষমেশ স্কুল পরিচালন কমিটির সভাপতির পায়ে পড়া এবং তার সামনে কান ধরে উঠবোস। ধরতে বাধ্য করেছিলেন। 8 নম্বর ওয়ার্ডে আমাকে অনেক রকম হুমকির সম্মুখীন হতে হয়েছে এবং আমি বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছি। আমি থানাতে জিডিও করতে গেছিলাম, কিন্তু থানা থেকে জিডি নেয়নি। ফলে আমিও মেল মারফত জিডি করেছি, 2টো রিট পিটিশন করেছি এবং 2টোই হিয়ারিং এর পর্যায়ে রয়েছে। আমি আমার লয়ার ব্যাপারটা দেখছেন। হুমকির বিষয় চলছে এবং ভীষণ চাপে আছে। সহপ্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকা আবদারগুলো মেনে নেননি বলেই উনি ভীষণভাবে আমাদের দুজনকেই
খুব হ্যাকেল করার চেষ্টা করেছেন। কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমার বাড়িতে সিসিটিভি লাগাতে হয়েছে, সিঙ্গেল আর্নার, আমি মেয়ে নিয়ে থাকি। রাস্তায় ওনার ওপর আক্রমণের চেষ্টা হয়েছে, স্কুলে বিভিন্ন সময় টিচারদের অ্যাজিটেটেড করে দেওয়া হয়েছে। সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, জলপাইগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, সম্প্রতি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তার বিরুদ্ধে স্কুলে অতিরিক্ত পড়ুয়া ভর্তির জন্য চাপ দেওয়ার অভিযোগ। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মৈত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনছ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি, মিটিং ডেকে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের নিয়োগের মধ্যে চূড়ান্ত দুর্নীতি ছিল, তখন সেটাকে ক্যান্সেল করি, ডিআইও সেটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা। তারপরে অরুণিমা মৈত্র যান হাইকোর্টে, দুটো মামলা করেন, এক ইন্টারিম ইনজাংশন চান, স্টে চান, যে ক্যান্সেলেশন উপর কোনোটাই হয় না। আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে। বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।